সুপ্রিয় বন্ধুরা, আমরা যারা 18তম নিবন্ধন ভাইভায় উত্তীর্ণ হয়েছি, আমাদের সামনে এখন সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন। এই আবেদনের ক্ষেত্রে সবথেকে সতর্কতার সাথে যে জিনিসটি আমাকে কাজ করতে হবে সেটি হচ্ছে প্রতিষ্ঠান চয়েস। অনেকের কিন্তু এই প্রতিষ্ঠান চয়েস করার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিলে চাকরিটা নাও হতে পারে, অর্থাৎ তীরে এসে তরে ডুবানো। তো এই প্রতিষ্ঠান চয়েসের সম্পর্কে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা থাকবে। এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের এই চাকরিটি লাগবেই। এই জন্য ভিডিওটি একটু বড় হতে পারে এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ, কারণ প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে আমাদের গুরুত্বপূর্ণ কিছু আলোচনা থাকবে, যে আলোচনা শুনে হয়তোবা আপনার চাকরিটা পেতে আরও সহজ হয়ে যাবে। এজন্য সকলের কাছে একটা অনুরোধ, সেটি হচ্ছে সকলে আলোচনাটি শেষ পর্যন্ত শুনবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখেন, যারা 18তম নিবন্ধন ভাইভায় উত্তীর্ণ হয়েছে আমরা, আপনারা নিজেরা নিজেদেরকে 3টি ক্যাটাগরিতে ভাগ করবেন। প্রথমত হচ্ছে, আপনি যদি টপ মেরিট লিস্ট হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি একভাবে চিন্তা করবেন। আপনি যদি না মিডিয়াম নাম্বার, একেবারে লো না হাইও না, সেক্ষেত্রে আপনার চিন্তাভাবনা আলাদা হবে। এবং আপনি যদি লো নাম্বার নিয়ে আপনি উত্তীর্ণ হন এবং পজিশন যদি আপনি শেষের দিকে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে আলাদা চিন্তাভাবনা করতে হবে। অর্থাৎ আপনি টপ মেরিট লিস্ট, মিডিয়াম কিংবা লো যে কোয়ালিটিতে থাকেন না কেন, সেখান থেকে আপনাকে আপনার প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আজকের এই ভিডিওটি। তো আমরা প্রতিষ্ঠান চয়েসের পূর্বে ওয়েবসাইট থেকে আমরা প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য খুঁজে নিব। সেক্ষেত্রে আমরা ব্যানবেজ যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকেও জানতে পারি, কিংবা এনটিআরসি এর যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইট থেকেও প্রতিষ্ঠানের তথ্যগুলো সম্পর্কে জানতে পারি, বা ইএমইআইএচ যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট থেকেও আপনি জানতে পারবেন। তবে নির্ভরযোগ্য যে ওয়েবসাইট সেটি হচ্ছে এনটিআরসিএ, কারণ এখান থেকেই হচ্ছে আপনার যে তথ্যটা পাবেন সেটাই সব থেকে নির্ভরযোগ্য হবে। তো বন্ধুরা, আমরা প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করব সে বিষয়টি সম্পর্কে জানবো। প্রথম হচ্ছে চয়েস লিস্ট আমরা কিভাবে সাজাবো। চয়েস লিস্ট সাজানোর পূর্বে আপনাকে পদ ও প্রতিষ্ঠান সম্পর্কে বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ আপনি যে প্রতিষ্ঠানগুলোতে চয়েস দিতে যাচ্ছেন সেই প্রতিষ্ঠানে কতটি পদ আছে এবং সেটি আগে খোঁজ নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, ওই প্রতিষ্ঠানে কি বিষয়ভিত্তিক একাধিক পদ ফাঁকা আছে নাকি একটি পদ ফাঁকা আছে, এবং ভ্যাকেন্ট লিস্ট আপনি এনটিআরসি এর ওয়েবসাইট থেকে দেখে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যে বিষয়ে পাশ করেছেন, অর্থাৎ আপনি কিন্তু একটা কোড ছিল, আপনার সাবজেক্ট ভিত্তিক একটা কোড নাম্বার ছিল, ওই সাবজেক্ট ভিত্তিক কোড নাম্বার অনুযায়ী আপনি আপনার পদ নির্বাচন করবেন। অর্থাৎ আমাদের ক্ষেত্রে দেখা যায়, অনেকে প্রশ্ন করি আমরা যে আমি তো ইংরেজিতে পাশ করেছি এখন, কিংবা আইসিটিতে পাশ করেছি, আমি কি মাদ্রাসায় আবেদন করতে পারবো? কিন্তু আমার আবেদনের করার অ্যাপ্লিকেন্ট কপিতে কিন্তু আমার স্কুলে ছিল, আমি কি এটার জন্য মাদ্রাসায় আবেদন করতে পারবো? আপনি পারবেন না, আইসিটিতে পারবেন না। অর্থাৎ আপনার কোড অনুযায়ী আপনি যে কোয়ালিটির বা যে ধরনের প্রতিষ্ঠানে আবেদন করার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন, ওই অ্যাপ্লিকেশন অনুযায়ী আপনি আপনার পদ অনুযায়ী যে কোয়ালিফিকেশন আছে ওই কোয়ালিফিকেশন দিয়ে আবেদন করবেন। অনেকে পণ্ডিতগিরি করে আমরা কি করে থাকি, আমি তো আইসিটিতে পাশ করেছি, তা মাদ্রাসা চয়েস দিই, ইত্যাদি ইত্যাদি চয়েস দিই। এটাতে হবে কি, আপনার সময় নষ্ট হবে, টেনশন বাড়বে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনার সমস্যা হবে। এক্ষেত্রে আমরা এটা থেকে বিরত থাকি। দ্বিতীয়ত হচ্ছে, আমার সাবজেক্ট ছাড়া অন্য অপ্রাসঙ্গিক সাবজেক্টে আমি আবেদন করব না, এবং এর ফলে আমাদের সুযোগটা নষ্ট হয়ে যেতে পারে। তৃতীয়ত হচ্ছে,
প্রতিষ্ঠানের অবস্থান বিবেচনা করবেন যে আপনার প্রতিষ্ঠানটি কোথায়, আপনার প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে সুবিধা কী, আপনার পরিবহন ব্যবস্থা কেমন, এটা কি দূর দূরান্ত অবস্থান কিনা, যাতায়াতের ক্ষেত্রে রাস্তাকে কী অবস্থা, এটি আপনি বিবেচনা করতে হবে। কারণ যদি আপনার প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে সমস্যা হয় তাহলে কিন্তু আপনাকে দুর্ভোগ পোহাতে হবে। কারণ চাকরিটা আগে আপনাকে পেতে হবে, চাকরিটা পাওয়ার পর আপনি যদি এই অবস্থা হয়ে যায়, কারণ অনেকেই এই শিক্ষকতার চাকরিতে ঢুকে পরবর্তীতে সরকারি চাকরি আর নাও হতে পারে, বা অনেকের লাইফে এটাই সেটেল হয়ে যেতে পারে। হাতে গোনা কিছু ব্যক্তি আমরা এই চাকরিটা ছেড়ে অন্য চাকরিতে যাই, তবে বেশিরভাগ ক্ষেত্রে এই চাকরিতেই সেটেল হবে। সেক্ষেত্রে আমার প্রতিষ্ঠানটা যেটা হবে সেটাতে যেন আমাদের যাতায়াতের ব্যবস্থা সুন্দর থাকে এবং দুর্গম এলাকা যেন না হয়, সেদিকে আমরা খেয়াল রাখবো। তবে যদি আমি লো কোয়ালিটির হই, নাম্বার লিস্টে যদি আমি শেষের দিকে থাকি কিংবা মিডিয়াম দিকে থাকি, সেক্ষেত্রে আমাকে কিন্তু এখানে চয়েস করতে হবে। কারণ এখানে চয়েস না করলে আমার হাই কোয়ালিটির যে সমস্ত প্রতিষ্ঠান আছে সেখানে না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এরপরে চাহিদা ও প্রতিযোগিতা বিশ্লেষণ করতে হবে, অর্থাৎ জনপ্রিয় যে সকল শহর আছে বা শহর কেন্দ্রিক বড় বড় যে সকল প্রতিষ্ঠান আছে সে সকল প্রতিষ্ঠানে আবেদনের চাপটা একটু বেশি থাকে। সেক্ষেত্রে আপনি যদি মেরিট লিস্টে টপার না হন তাহলে এখানে আবেদন করা থেকে বিরত থাকতে হবে। কেননা এখানে কিন্তু সব টপাররাই আবেদন করার জন্য চেষ্টা করে, কারণ শহর এলাকায় প্রতিষ্ঠানে সুযোগ সুবিধা একটু বেশি থাকে এবং সবাই চায় শহর কেন্দ্রিক থাকতে, এবং সেখানে আপনাকে প্রতিযোগিতায় টিকে থাকা কিন্তু খুব কঠিন হয়ে যাবে যদি আপনার নাম্বার কম থাকে। সেক্ষেত্রে আপনাকে উপজেলা বা ইউনিয়ন কেন্দ্রিক যে সকল আপনার বাড়ির আশপাশে যে সকল প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানগুলোতে আপনি চয়েস করবেন। এরপরে চয়েস লিস্টে শুধুমাত্র নিজেদের উপজেলা বা নিজেদের জেলার ভিতর আপনি সীমাবদ্ধ থাকবেন না। আপনার নাম্বার কম, সেক্ষেত্রে আপনি নিজের উপজেলা বা পার্শ্ববর্তী উপজেলার দিকে আপনি আবেদন করতে পারবেন, কারণ আপনার চাকরিটা লাগবে। এক্ষেত্রে অনেকে একঘেয়েমিতা আছে বা অনেকের টপ মেরিট লিস্ট বা ভালো নাম্বার পাইছি কিংবা দশম নবম এভাবে আপনার সিরিয়াল, সেক্ষেত্রে অনেকে চিন্তা করে একটা দুইটা প্রতিষ্ঠান চয়েস দিই, পার্শ্ববর্তী উপজেলায় যাব না চাকরি করতে, ইত্যাদি ইত্যাদি। সেক্ষেত্রে আপনার যদি চাকরিটা একান্তই প্রয়োজন হয় অবশ্যই আপনি আপনার পার্শ্ববর্তী উপজেলা, নিজ উপজেলা, জেলাতে আপনি আবেদন করবেন। সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে আপনি একটা মাত্র উপজেলার ভিতর কখনো সীমাবদ্ধ থাকবেন না। এরপরে চয়েস লিস্টে আপনার পছন্দের প্রতিষ্ঠানগুলোকে বেশি অগ্রাধিকার দিবেন, তবে পছন্দের প্রতিষ্ঠানগুলো আপনাকে সিলেক্ট করতে হবে আপনার মেরিট লিস্ট দেখে। এখন মেরিট লিস্ট তো আপনি পানবেন, তো মেরিট লিস্টটি অতি দ্রুতই আপনাদের মাঝে প্রকাশ হয়ে যাবে। যদি 22 তারিখ থেকে গণবিজ্ঞপ্তিতে আবেদন হয় তাহলে তার পূর্বেই মেরিট লিস্ট প্রকাশ হবে। এছাড়া সনদ দেওয়ার সম্ভাবনা এবার সব থেকে বেশি। আর আপনি যে সকল প্রতিষ্ঠান চাকরি করতে অনিচ্ছুক সে সকল প্রতিষ্ঠানকে নিচের দিকে রাখবেন, আর যে সকল প্রতিষ্ঠানগুলো আপনার পছন্দের সে সকল প্রতিষ্ঠানগুলোকে উপরের দিকে রাখবেন। এরপরে পদ সংখ্যা ও বেতনের সুযোগ সুবিধা আপনাকে বিশ্লেষণ করতে হবে। দেখেন, বিভিন্ন প্রতিষ্ঠান আছে যে সকল প্রতিষ্ঠানে মাত্র একটা পদ ফাঁকা আছে বা দুইটা পদ ফাঁকা আছে। সেক্ষেত্রে মনে করেন আপনি কলেজের প্রভাষক হিসেবে সে সকল প্রতিষ্ঠান বা লেকচারার হিসেবে আপনি জয়েন করলেন, কিন্তু যদি একাধিক পদ ফাঁকা থাকে সেখানে যদি আপনি জয়েন করেন আর একটা পদ ফাঁকা থাকে সেখানে জয়েন করলে কি সুযোগ সুবিধা? একাধিক পদ ফাঁকা থাকলে আপনি দ্রুত সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হওয়ার সুযোগ থাকে, কিন্তু একটা মাত্র পদ ফাঁকা থাকলে পরবর্তীতে আপনাকে সেখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতেও পারেন বা নাও হতে পারেন, এমন হতে পারে। এছাড়াও এমপিও ভুক্ত যে সমস্ত প্রতিষ্ঠান আছে এই প্রতিষ্ঠানগুলোকে আগে প্রাধান্য দিতে হবে। অর্থাৎ অনেকে চিন্তা করে বাড়ির কাছে একটা প্রতিষ্ঠান আছে, এখনো এমপিও হয়নি, কিংবা প্রধান শিক্ষক পরামর্শ দিচ্ছে তুমি আমাদের প্রতিষ্ঠানে আবেদন করো, 1 বছর 2 বছর পরে এমপিও হয়ে যাবে, তখন তোমার এখানে সুযোগ সুবিধা ভালো হবে, তুমি এখন আবেদন করো। মনে রাখবেন, আপনার চাকরিতে আপনি কিন্তু একবারই সুযোগ পাচ্ছেন, পরবর্তীতে আবার চাকরি হবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। সেক্ষেত্রে
অবশ্যই পরামর্শ থাকবে আপনি এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোকে চয়েস দিন, তাতে একটু দূরে হলেও। বাড়ির কাছে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের জন্য শুধুমাত্র বাড়ির কাছের প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত না, তাই সেখানে টিচিং দেওয়ার জন্য আমি জয়েন হলাম, এমনভাবে আপনি যুক্ত হবেন। এরপরে প্রতিষ্ঠানের অতীতের নিয়োগ এবং সাফল্য সম্পর্কে আপনাকে বিশ্লেষণ করতে হবে। যে প্রতিষ্ঠানের কমিটির বিশ্লেষণটা করতে হবে, প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে কতটুকু স্বচ্ছতা আছে, স্থানীয়ভাবে আপনাকে এখানে তথ্য নিতে হবে। এবং এখানে প্রতিষ্ঠানের সফলতা কেমন, সাফল্য কেমন, এখানে কাম্য শিক্ষার্থী আছে কিনা, এখানে পর্যাপ্ত আসলে শিক্ষক এখানে পর্যাপ্ত পরিমাণে লাগবে কিনা। মানে দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠান আছে এখানে আপনাকে কি করবে, শূন্য পদে মানে ওই পদে একজন রয়েছে তারপরও চাহিদা দিয়েছে, আবার আর একজনকে নিয়েছে, ঠিক আছে। এভাবে পরবর্তীতে কিন্তু আপনার এমপিও হতে সমস্যা হবে। চয়েস লিস্টে সাবমিট করার আগে আপনি ভালো করে যাচাই বাছাই করে নেবেন, অর্থাৎ ভুল তথ্য বা অপ্রয়োজনীয় প্রতিষ্ঠান বাদ দিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে চূড়ান্ত সাবমিশনের পূর্বে আপনাকে কি করতে হবে, তথ্যগুলো যাচাই বাছাই করতে হবে। কিভাবে তথ্য যাচাই বাছাই করবেন দেখেন, দেখা যাচ্ছে আপনি আপনার আবেদনটি কম্পিউটারের দোকানে দিয়ে দোকানদারকে দিয়ে করিয়েছেন। এখন কম্পিউটারের দোকানদার সে খুব তাড়াতাড়ি করে আপনার আবেদনটা করে দিছে। এখন আপনি ছিলেন পুরুষ, আপনাকে মহিলা বানিয়ে দিছে, কিংবা আপনি ছিলেন মহিলা, আপনাকে পুরুষ বানিয়ে সাবমিট করে দিছে। এই জন্য এই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপরে আবার আছে সাবমিট করার পরে টাকা পেড করার পরে পুনরায় যে সাবমিট, এটা আবার অনেকে করে না। গতবার কিন্তু এটা হয়েছে। সেক্ষেত্রে আপনাকে চূড়ান্তভাবে সাবমিট করতে হবে এবং আপনি নিজে বসে থেকে দেখে দেখে আপনি এটা সাবমিট সম্পন্ন করবেন। এবং কোথাও কোনো ভুল হলে সেটা আপনি নিজে বসে থেকে সংশোধন করবেন। এছাড়া চূড়ান্ত সাবমিট দেওয়ার আগে প্রিন্ট কপি একটা বের করবেন, বের করে আপনি এটা চূড়ান্তভাবে প্রয়োজনে আবার মিলিয়ে দেখবেন। কারণ নিজের ভুল আবার অনেক সময় নিজেই দেখা যায় না, এক্ষেত্রে আপনি সহযোগিতা নিতে পারেন। মনে রাখবেন, একবার সাবমিট হয়ে গেলে কিন্তু এটা আর পরিবর্তন করা যাবে না। এরপরে সঠিক সময়ে আবেদন করবেন এবং সাবমিট নিশ্চিত করবেন। সঠিক সময়ে আবেদনটা মানে কি, মানে প্রথম আপনি প্রথম 1-2 দিন সার্ভারটা খুব বিজি থাকবে, সেক্ষেত্রে আপনি প্রথমে আবেদন করা থেকে বিরত থাকবেন। আবার একেবারে শেষ 2-3 দিন যে আবেদন করবেন না, সেখানেও আপনি বিরত থাকবেন। অর্থাৎ মাঝামাঝি সময়ে আপনি আবেদনটা করবেন এবং আবেদনের টোটালি সম্পূর্ণ নিশ্চিত করবেন এবং সত্যতা যাচাই করবেন। এরপরে চয়েস লিস্ট সাজানোর ক্ষেত্রে আমরা যে ভুলগুলো সব থেকে বেশি করি, সেই ভুলগুলোর বিষয় সম্পর্কে একটু বলবো। যে আপনার দেখা যাচ্ছে একটা জেলা বা একটা প্রতিষ্ঠানের নাম আপনার ভালো লাগেনি, কিন্তু সেই প্রতিষ্ঠানে একাধিক পদ ফাঁকা আছে, আপনি সেটাকে বাদ দিয়ে দিলেন। এটা কখনো করবেন না। প্রতিষ্ঠানের নাম ভালো না লাগার সাথে আপনার কিছু যায় আসে না, ঠিক আছে। এরপরে নিজ বিষয়ের পদ না দেখে এলোমেলোভাবে আবেদন করা, শহরের স্কুল আগে দিয়ে বসে থাকা, মানে থাকি গ্রামে কিন্তু শহরেরগুলোকে আগে প্রায়োরিটি দিচ্ছি। এখন দেওয়ার ফলে দেখা যাচ্ছে কি আমার নাম্বার অনুযায়ী আমি শহরের স্কুলগুলোতে যাওয়ার যোগ্য নয়, ঠিক আছে। এরপরে অনেকে চয়েস লিস্টে খুব কম প্রতিষ্ঠান রাখেন, 1টা কি 2টা কিংবা 3টা প্রতিষ্ঠানে হলে হবে, না হলে না হবে। যদি একান্তই আপনার চাকরিটা প্রয়োজন হয়, অবশ্যই আপনি যে কোনো প্রতিষ্ঠানটা চয়েস দিতে হবে, ঠিক আছে। আর প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে আপনি যদি এগুলো বিশ্লেষণ করে চয়েস না দেন, তাহলে কিন্তু চরম সমস্যা হবে না। আমার বাড়ির পাশে একজন আছে, তার বাড়ি হচ্ছে উত্তরবঙ্গে দিনাজপুর। এখন সে খুলনা ডিস্ট্রিক্টে অর্থাৎ বাগেরহাটে এসে তার চাকরি করতে হয়। তাহলে এখান থেকে প্রায় যাইতে আসতে তার 2 দিন সময় লাগে। এখন করে সে আবার সহকারী শিক্ষক। এখানে এই বেতনে তার এখান থেকে দিনাজপুর যাওয়া আসা, এত দূর লং জার্নি, খুবই কষ্টকর। এখন সে করুণ অবস্থায় তার এই চাকরিটা করতে হয়। টিউশনি করায়, একবেলা টিউশনি করায়, সকালে এক বাসায় খায়, আরেক জায়গায় টিউশনি করে দুপুরে এক জায়গায় খায়, আর রাতে টিউশনি করে আরেক জায়গায় খায়। আর রাতের বেলায় প্রতিষ্ঠানের একটা কক্ষে এসে থাকে, বেঞ্চগুলো মিশে রাত কাটায়। তাহলে কি কষ্ট, চরম কষ্টের ভিতর থেকে। সেক্ষেত্রে প্রতিষ্ঠান চয়েসের ক্ষেত্রে যদি আপনি ভুল করে বসেন, আপনার চাকরিটা কিন্তু দূর দূরান্তে বা অন্য কোনো প্রান্তেও হয়ে যেতে পারে। এক্ষেত্রে প্রতিষ্ঠান যদি আপনি সুন্দরভাবে চয়েস দেন, তাহলে আপনার পছন্দের প্রতিষ্ঠানে আপনার স্বপ্নের চাকরিটি হবে, কিংবা চাকরিটি আপনার হয়েই যাবে যদি পছন্দটা আপনার চয়েস লিস্টটা ঠিকঠাক থাকে। এছাড়া প্রতিষ্ঠানের পদ সংখ্যা
অবশ্যই জেনে শুনে আবেদন করবেন। যাদের রিটেনে বা ফলাফলে নাম্বার কম আসবে তারা কি করবে? তারা হচ্ছে সর্বপ্রথম দেখেন আপনার মেরিট লিস্টে যদি নাম্বার শেষের দিকে আসে, আপনি নিবন্ধনে রিটেন পরীক্ষা কেমন দিয়েছেন এটা একান্ত আপনি ভালো জানেন, এবং আপনার কেমন পজিশন আসবে এটা আপনি ভালো বুঝতে পারতেছেন। সেক্ষেত্রে আপনি যদি মেরিট লিস্টের লাস্টের দিকে থাকেন, অবশ্যই আপনি আপনার চয়েস লিস্টের ক্ষেত্রে দুর্গম এলাকাকে সর্বপ্রথম প্রায়োরিটি দেবেন। সেক্ষেত্রে আপনার চাকরিটা হওয়ার সুযোগ বেশি থাকবে। প্রথমে শহরে বা নামকরা প্রতিষ্ঠান দিলে চাকরির সুযোগ খুব কম থাকবে, অর্থাৎ নামকরা প্রতিষ্ঠান আপনি যদি প্রথমে দেন তাহলে আপনার চাকরি না হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। যেসব উপজেলায় বিদ্যুৎ ইন্টারনেট সুবিধা দুর্বল কম সেই সব এলাকায় চয়েস দিন, অর্থাৎ যে সমস্ত এলাকাতে বিদ্যুৎ কিংবা ইন্টারনেট সার্ভিস খুব কম সেই সমস্ত এলাকাতে যারা নাম্বার কম পেয়েছেন তারা চয়েস লিস্টে আগে দিবেন, কেননা এখানে প্রতিযোগিতা হয় কম। আর যেহেতু প্রতিযোগিতা কম হয় সেক্ষেত্রে আপনার প্রথম চয়েসে আপনার চাকরিটা হয়ে যেতে পারে। কোন কোন বিষয়ে বেশি চাহিদা থাকে? গণিত, ইংরেজি, বিজ্ঞান, ধর্ম এগুলোতে হচ্ছে বেশি চাহিদা থাকে। বাংলা, সমাজবিজ্ঞান এখানে প্রতিযোগিতা বেশি থাকে। এরপরে অনলাইনে সাবমিট করার আগে আপনাকে চূড়ান্ত সাবমিশনের পর কোনো তথ্য বা কোনো ছবি বা কোনো স্বাক্ষর আপনি এখানে পরিবর্তন করতে পারবেন না। সর্বশেষ আপনাদের একটা পরামর্শ থাকবে, সেটি হচ্ছে সঠিক চয়েস মানে আপনার সঠিক একটা নিয়ম। ভুল সিদ্ধান্ত হতে পারে জীবনের জন্য একটা বাধা। এজন্য আপনারা সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, এবং যে সকল ইনফরমেশন আপনার জন্য গুরুত্বপূর্ণ মনে হয় নোট করে রাখুন। আবেদন করার সময় অবশ্যই এই নোটগুলো দেখে দেখে প্রয়োজনে আপনি আবেদন করুন। সবাইকে অসংখ্য